দিল্লির রাজনৈতিক সমীকরণে নতুন জল্পনা, দুই এনসিপিআই সাংসদের তৃণমূলে ফেরার সম্ভাবনা ঘিরে তুঙ্গে আলোচনা। বীরভূম কাণ্ডে দিলীপের বিস্ফোরক ইঙ্গিত, আসল খেলোয়াড় লাস্ট বেঞ্চে, মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। ঋত্বিককে টেনে কঙ্গনাকে কটাক্ষ, কংগ্রেস সৌরভের মন্তব্য ঘিরে শুরু নতুন বিতর্ক। মৃত্যুদণ্ডের রায় সত্ত্বেও দেশে ফেরার বার্তা শেখ হাসিনার, ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার ইচ্ছায় নতুন জল্পনা। সিঙ্গুর দুর্গাপুরে কেমিক্যাল পার্কের প্রস্তাব, শিল্প ফেরানোর আর্জি জানিয়ে শুভেন্দুকে চিঠি শ্রমিকের। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ইনফ্লুয়েন্সার হন, মন্তব্য দীপকের বক্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। রেশন কার্ড নিয়ে বড় সতর্কতা, এই 5 শর্ত না মানলে বাতিল হতে পারে সুবিধা, জেনে নিন বিস্তারিত। দিল্লির রাজনৈতিক মহলে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, সম্প্রতি এনসিপিআইতে যোগ দেওয়া 2 সাংসদ আবার তৃণমূলে ফেরার সম্ভাবনা খতিয়ে দেখছেন। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট সাংসদদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি, তবুও রাজনৈতিক অন্দরে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। জানা যাচ্ছে, এনডিএ কে সমর্থন করার পর থেকে নিজেদের লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা অস্বস্তিতে রয়েছেন। সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি হওয়ায় স্থানীয় স্তরে আগের মতো সক্রিয় থাকতে সমস্যার মুখে পড়ছেন বলে সূত্রের দাবি। সে কারণেই তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়ে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দলীয় সূত্রের দাবি, যদি প্রত্যাবর্তনের কোনো প্রক্রিয়া শুরু হয় তাহলে প্রথমে দলত্যাগ বিরোধী আইনের আওতায় করা অভিযোগ প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় আসতে পারে। এরপর সাংগঠনিক নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। তবে এসবই এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে এনসিপিআই ভবিষ্যৎ সাংগঠনিক অবস্থান নিয়েও অনিশ্চয়তা রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দল ত্যাগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের দিকে নজর রাখছে বিভিন্ন পক্ষ। সেই রায়ের প্রভাব ভবিষ্যতের রাজনৈতিক সিদ্ধান্তে পড়তে পারে বলেই ধারণাও করা হচ্ছে। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে কৌতূহল বাড়ছে রাজনৈতিক অন্দরে। বীরভূমে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ চালিয়েছেন। তার দাবি, অতীতে বিভিন্ন দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণেই বীরভূম এবং মুর্শিদাবাদের মতো জেলা উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়ছে। তদন্ত যত এগোবে ততই আরো নতুন তথ্য সামনে আসবে বলেও মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি, খনিজ সম্পদ, পরিবহন এবং বিভিন্ন সরকারি খাতে অনিয়ম চলছে। তার দাবি, বর্তমানে কাটমানি ও তোলাবাজির মতো অভিযোগে লাগাম টানায় সরকারের রাজস্ব আয় বেড়েছে এবং সরকারি প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহারের সুযোগও তৈরি হয়েছে। অতীতের আর্থিক লেনদেন সম্পর্কেও তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন। মিড ডে মিল প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মন্ত্রী। তিনি জানান, স্কুলে ডিম দেওয়ার ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে। তার বক্তব্য, সরকারই ঠিক করবে শিক্ষার্থীদের জন্য কি ধরনের পুষ্টিকর খাবার দেওয়া হবে। ইসকন কেবল খাবার সরবরাহকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে, খাদ্য তালিকা নির্ধারণ করবে না। তাই ডিম বিতরণ বন্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই বলেই তিনি স্পষ্ট করেন। এছাড়া কয়লা ও খনিজ অঞ্চলকে ঘিরে অতীতের একাধিক অনিয়মের অভিযোগ তুলে ধরে দিলীপ ঘোষ বলেন, তদন্তের মাধ্যমে ধীরে ধীরে সব তথ্য প্রকাশ্যে আসছে। ভবিষ্যতে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তের নতুন তথ্য সামনে আসতে পারে বলেও তার দাবি। যন্তর মন্তরের আন্দোলনকে ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বাকযুদ্ধ এবার আরো তীব্র হয়েছে। বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত ও কংগ্রেস জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কয়েকদিন আগে কঙ্গনা সৌরভকে অকর্মণ্য ও বেকার বলে কটাক্ষ করেছিলেন। তারই জবাবে এক সাক্ষাৎকারে সৌরভ রসিকতা সুরে কঙ্গনার ব্যক্তিগত জীবন টেনে মন্তব্য করেন। তিনি বলেন, বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের ঋত্বিক রোশনের মতো দেখতে বলে, তাই কঙ্গনা বারবার তাকে নিয়ে মন্তব্য করছেন। একই সঙ্গে তিনি কঙ্গনাকে ব্যক্তিগত আক্রমণ না করে আলোচনার মাধ্যমে মতভেদ মেটানোর আহ্বান জানান বলে মানুষের সঙ্গে কথা বলায় সমস্যার সমাধানের পথ, এমনটাই জানান তিনি। এই বিতর্কের সূত্রপাত হয় ছাত্র আন্দোলন ঘিরে দুই পক্ষের পরস্পর বিরোধী অবস্থান থেকে। কঙ্গনা আগেই আন্দোলনকারীদের কড়া ভাষায় সমালোচনা করেছিলেন এবং সৌরভ দাসকে ছাত্র নয়, একজন বেকার ব্যক্তি বলেই মন্তব্য করেছিলেন। পাল্টা সৌরভ দাবি করেন, একজন সাংসদ হিসেবে কঙ্গনা তার উচিত নিজের দায়িত্বে বেশি মনোযোগ দেওয়া। এরপরেই তার সাম্প্রতিক মন্তব্য নতুন করে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। দুই পক্ষের এই ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা কটাক্ষ ইতিমধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এখনো পর্যন্ত কঙ্গনা রানাওয়াত সৌরভ দাসের সর্বশেষ মন্তব্যের কোনো প্রকাশ্য জবাব দেননি। রাজনৈতিক মতপার্থক্য থেকে শুরু হওয়া এই বাকযুদ্ধ ভবিষ্যতে আরো কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সম্ভাব্য গ্রেপ্তার, কারাবাস বা মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকলেও তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিজের পরিণতি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন, তবুও দেশের মানুষের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার কথায়, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, জেলে পাঠানো হতে পারে বা মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে, কিন্তু সেই আশঙ্কা তাকে সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। শেখ হাসিনা আরো জানান, দেশে ফিরে তিনি বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে চান এবং আদালতের সামনে আত্মসমর্পণ করতে প্রস্তুত। এর আগেও তিনি এ ধরনের বক্তব্য দিয়ে বলেছিলেন, প্রয়োজনে নিজের দেশের মাটিতে শেষ নিঃশ্বাস ফেলতে চান। তার দাবি, আওয়ামী লীগের বহু নেতা কর্মী রাজনৈতিক চাপে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং তাদের অনেককেই সঙ্গে নিয়ে দেশে ফেরার পরিকল্পনাও রয়েছে। এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দেওয়া রায়ের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ট্রাইব্যুনালের প্রধান কৌশলীও মন্তব্য করেছেন, নির্ধারিত সময়ের অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত। 2024 সালে গণবিক্ষোভের পর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ ত্যাগ করার পর থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশ সরকার তার প্রত্যর্পণ চেয়ে একাধিকবার ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। এখন তিনি সত্যি দেশে ফেরেন কিনা এবং ফিরলে আইনি ও রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে আন্তর্জাতিক মহলের নজর রয়েছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন এবার পৌঁছে গেল দলের একসময়ের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কার্যালয় ঘিরে। দীর্ঘদিন ধরে মেট্রোপলিটনে যে ভবন থেকে দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হতো, সেটি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নব তৃণমূল ব্লকের নতুন কার্যালয় হিসেবে ব্যবহারের প্রস্তুতি শুরু হয়েছে। কালীঘাটপন্থী শিবির ভবন ছেড়ে দেবার পর নতুন নেতৃত্ব সেখানে নিজেদের সাংগঠনিক কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিকেলে ওই কার্যালয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ আহমেদ খান, অরূপ বিশ্বাস সহ একাধিক নেতা বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে এই ভবন থেকে দলের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হবে। সেই লক্ষ্যে একটি রোস্টার তৈরির কাজও শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন দলের কোনো না কোনো বিধায়ক বা পদাধিকারী সেখানে উপস্থিত থেকে সাংগঠনিক দায়িত্ব সামলাবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, এই ভবন থেকেই আগামী দিনে দলের কার্যক্রম পরিচালিত হবে। তার বক্তব্য, এটি তাদের সাংগঠনিক কার্যালয় এবং সেই অধিকার নিয়েই তারা সেখানে কাজ করবেন। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে বলেও তিনি ইঙ্গিত। উল্লেখ্য, একসময় এই মেট্রোপলিটন ভবনই ছিল অবিভক্ত তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান কেন্দ্র। দলের গুরুত্বপূর্ণ বৈঠক, রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা এখান থেকেই পরিচালিত হতো। তবে দলীয় সমীকরণ বদলানোর পর কার্যালয়টির দখল ও ব্যবহারকে ঘিরে দুই শিবিরের মধ্যেই দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। নতুন সিদ্ধান্তের ফলে সেই রাজনৈতিক সংঘাত আরো প্রকাশ্যে এলো। প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং ছাত্র আন্দোলনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজের রাজ্যে ফিরেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রশাসনিক দায়িত্বের বদলে যেন সামাজিক মাধ্যমে বেশি সক্রিয়। তার মন্তব্য, মোদীর উচিত প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে ইনফ্লুয়েন্সার হিসেবেই কাজ করা, যাতে অন্য কোনো যোগ্য ব্যক্তি দেশের দায়িত্ব নিতে পারে। দীপকে অভিযোগ করেন, আন্দোলন স্থগিত হলেও বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এখনো পুলিশেই পদক্ষেপ চলছে। তার দাবি, সরকার যেন এটাকে আন্দোলনের সমাপ্তি হিসেবে না দেখে। তিনি আরো বলেন, যন্তর মন্তরে আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রশ্ন ফাঁস মামলার দ্রুত বিচার নিয়ে সরকারের ঘোষণারও সমালোচনা করে। তার বক্তব্য, দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রথম শুনানিতেই তদন্তকারী সংস্থার আইনজীবী অনুপস্থিত থাকায় মামলার অগ্রগতি থমকে। ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়ে দীপকে বলেন, ছাত্রদের অপরাধীর মতো দেখা উচিত নয়, কারণ তারাই দেশের ভবিষ্যৎ। সরকারের অবস্থানে পরিবর্তন না এলে আন্দোলন আরো বিস্তৃত হতে পারে বলেও তিনি সতর্ক করেন। অন্যদিকে সম্ভাব্য বিক্ষোভের কথা মাথায় রেখে যন্তর মন্তর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি ব্যারিকেড আরো মজবুত করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের আইনি সহায়তার জন্য সিজেপি সাক্ষী নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম ও দেশব্যাপী লিগ্যাল এইড সেল চালু করা হয়েছে। সংগঠনের দাবি, মিথ্যে মামলায় অভিযুক্তদের আইনি সহায়তা দেওয়া হবে। এছাড়া এই উদ্যোগে সহায়তার জন্য রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল 1 কোটি টাকার তহবিল দেওয়ার ঘোষণাও করেছেন। রাজ্যের রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে রেশন কার্ড যাচাইয়ের কাজ জোরদার করা হয়েছে। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে অযোগ্য বা অনিয়মিতভাবে সুবিধা নেওয়া বহু মানুষের নাম তালিকায় থাকায় প্রকৃত প্রাপকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই কারণে বিভিন্ন তথ্য খতিয়ে দেখে অযোগ্য কার্ড চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে কোন কোন কারণে রেশন কার্ড
বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, পরিবারের আর্থিক অবস্থা, নথির সঠিকতা এবং সরকারি নির্ধারিত যোগ্যতার ভিত্তিতেই যাচাই করা হচ্ছে। যেসব পরিবারের আয় নির্ধারিত সীমার অনেক বেশি অথবা সরকারি ভর্তুকির সুবিধা পাওয়ার যোগ্যতা নেই, তাদের ক্ষেত্রে কার্ড বাতিলের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া নাগরিকত্ব বা পরিচয় সংক্রান্ত নথিতে অসঙ্গতি, সরকারি যাচাইকরণের তথ্যের অমিল কিংবা আবেদন সংক্রান্ত জটিলতা থাকলেও রেশন সুবিধা প্রভাবিত হতে পারে। একই সঙ্গে পরিবারের আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে বড় পাকা বাড়ি, 4 চাকা গাড়ি, উল্লেখযোগ্য পরিমাণ কৃষি জমি বা অন্যান্য সম্পদের তথ্য যাচাইয়েরও আওতায় আনা হচ্ছে। পরিবারের কোন সদস্য যদি স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত হন বা নিয়মিত আয়কর প্রদান করেন, সেক্ষেত্রে ভর্তুকিযুক্ত রেশন পাওয়ার যোগ্যতা পুনর্বিবেচনা করা হতে পারে। তবে প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট নথি ও তথ্য যাচাইয়ের ভিত্তিতে প্রশাসন সিদ্ধান্ত নেবে। তাই রেশন কার্ডধারীদের পরামর্শ দেওয়া হচ্ছে নিজের সমস্ত তথ্য হাল নাগাদ রাখা, প্রয়োজনীয় নথি ঠিকভাবে জমা দেওয়া এবং সরকারি নির্দেশিকা মেনে চলা। এতে ভবিষ্যতে কোনো অপ্রয়োজনীয় সমস্যার সম্ভাবনা অনেকটাই কমবে।